আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার মতো সবাই অনেক বেশি ভালো আছেন। নিয়ে আসলাম মরুর বুকে জিন গল্পের পার্ট 3। চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাই। এগুলো করার কারণে জিন সেই মৃত বস্তুটিকে আমাদের একজন মনে করে আক্রমণ করবে এবং এই কাজটি তাহাজ্জুদের সময় করতে হবে। কিন্তু বড় কথা হচ্ছে আমরা মৃত ব্যক্তি বা পশু কোথায় পাবো? তখনই আবিরের মনে পড়ে যায় এই দুটো ছাগল যে দুটো জিন মেরে ফেলেছিল, এগুলো আমরা মাটিতে পুঁতে রেখেছিলাম। হুজুরকে সেই কথাটি জানানোর পর হুজুর বললেন, এগুলো তুলে নিয়ম মতো সব কাজ করো। আমিও আমার কিছু লোক নিয়ে তোমাদের জন্য দোয়া করব। পরের দিন নিয়ম মতো আল্লাহর নাম নিয়ে রাত 3টার দিকে সব কাজ শুরু করি। শেষ করতে করতে রাত 3:30 বা 3:33 বেজে যায়। আমরা নামাজ পড়ে দোয়া পড়তে থাকি। ইমাম সাহেব আমাদের সাথে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর বাইরে খুব বাজে একটা আওয়াজ হয়। মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। চারদিকে হিংস্র প্রাণীর গর্জন। মনে হচ্ছে ঘরের চাল আমাদের মাথায় ভেঙে পড়বে। এর মধ্যে আমাদের ঘরের দরজার কিছু একটা ধাক্কা খেলো। খুবই অজ্ঞান হয়ে যায়। শুধু চিৎকার করে দোয়া পড়তে থাকেন। আমি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। তাও কি কোনো ভুল করেছি আমরা? সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কেন? আমি অবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। ঘরের বাইরে ধস্তাধস্তির আওয়াজ। কিছুক্ষণ পর সব ঠান্ডা হয়ে যায়, যেন কিছুই হয়নি। আমার কানে একটি আওয়াজ আসে, আমি মরে যাচ্ছি, একজনের জীবন সে নিয়ে যাবে। আল্লাহু আকবার এই বলে চারদিকে সবকিছু ঠান্ডা হয়ে মাজিন আব্দুল্লাহর জীবন নিয়ে চলে যায়। আল্লাহর মখলুক আব্দুল্লাহ নিজের জীবন দিয়ে আমাদের বাঁচিয়ে চলে যায়। এরপর একদিন দুদিন চলে যায়, কোনো সমস্যা হয় না। ঘটনা এখানে শেষ নয়। এই ঘটনা ঠিক 10 দিন পর রাতের বেলায় আবারও ছাগলের রুম থেকে সেই আওয়াজ শোনা যায়। বুকের ভেতর যেন ভয় কাটার দিয়ে ওঠে। কিভাবে সম্ভব? ও কি তাহলে আবার ফিরে এলো? আমরা ভয় ভরা চোখ নিয়ে একটু একটু করে ছাগলের রুমের দিকে এগোতে থাকি। রুম খুলতেই দেখতে পাই মেয়েদের মতো বড় একটা চুলের একটা প্রাণী বসে আছে। সে রক্ত খাচ্ছে। বস্তুটি ছাগলের শরীরের পেছনে ধরে রক্ত খাচ্ছে। দেখে আমরা দৌড়ে রুমে চলে আসি। এরপর আমরা দেরি করিনি, আমাদের কফিলকে কল দেই, তাকে আসতে বলি, সব ঘটনা খুলে বলি। ওদিন কোনো রকমে রাতটা কাটিয়ে সকালে আমরা কফিলের কাছে চাকরি করব না বলে জানাই। কফিল সমস্ত ঘটনা শুনে মনে করেন, কিন্তু প্রাণী হিসাব আমরা সেই মৃত ছাগলটিকে দেখাই। এরপর তার গাড়িতে করেই আরেক শহরে চলে আসি একজন পরিচিত লোকের কাছে। এরপর 10-12 দিন কেটে যায় সেখানেই, কিন্তু আর কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি আমাদেরকে 1 মাস সময় দাও করে ঠিক 28 দিনের মাথায় ইমাম সাহেব আমাদেরকে কল দেন এবং বিস্ময়কর একটা কথা বলেন, তোমাদের সাথে যেটা হয়েছে সেটা কেউ একজন জেনে শুনে করিয়েছেন, কারণ আমি জানতে পেরেছি যে জিনকে আহ্বান করা হয়েছে। জেনে শুনে তাকে ওইখানে আনা হয়েছে এবং এগুলো কে করেছে সেটাও জানতে পেরেছি। আমরা একদিন সেই পাকিস্তানি লোকের সাথে খেজুর বাগানে কথা বলে তারাই এই কাজটি করেছে। কারণ তোমাদের ওইখানে 3টা মিঠা পানির কুয়া আছে এবং তারা চেয়েছিল ওইখান থেকে পানি উঠিয়ে বিক্রি করবে, কিন্তু আমরা ওইখানে আসার পর ওদের ওই জায়গাটি আর দখলে নেওয়া সম্ভব হয়নি। আমরা চলে আসার এখন জায়গাটি দখলে নিয়ে ওরা পানির ব্যবসা শুরু করেছে বলে ইমাম সাহেব ফোন রেখে দেয়। মানুষ কতটা লোভী হলে এমন কাজ করতে পারে? সে বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের, লোভ সংক্রান্ত মানুষকে পাপের পথে ঠেলে দেয়। আমি আর এই বিষয় নিয়ে কাউকে জানাইনি। আমরা সাথে সাথে সেই ছেলেটি অভি এক
সেই ছেলেটি মানে অভিও বাংলাদেশে চলে আসে। তার কানে কোনো খোঁজ খবর আর আমার নেই। আল্লাহ সবাইকে ঠিক পথে চলার তৌফিক দান করুন। এসব খারাপ কাজ বা লোভ লালসা থেকে বিরত রাখুন। আমি এখন একটি তেলের পাম্পে কর্মরত আছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এখানে তিনি তার ফোন নাম্বার সবকিছুই দিয়েছেন, কিন্তু আমরা সেটা পড়ে শোনাতে পারছি না, কারণ তিনি কোনো কারণে নাম প্রকাশ করতে চান না। ঘটনাটি পড়তে পড়তে আমার একটা পর্যায়ে মনে হয়েছিল, এ- তাহলে কি অভি মারা গিয়েছে? মানে তিনি যেভাবে লিখেছেন তাতে কিন্তু হ্যাঁ, তারপরে আর কি আমার এরকম মনে হয়েছিল, মানে তিনি যেভাবে লিখেছেন তাতে এরকমই আর কি মনে হয়েছিল। আমি বলছি যে অভি কি আসলে মারা গেছে নাকি? ওই যে বলেছিল যে তানভীর জীবনের বিনিময়ে আমরা বাঁচিয়ে গেলাম, এটা কিন্তু অবির নিজের দেহ না, বরং তারা জীবনকে ধোঁকা দেওয়ার জন্য যে দেহটিকে প্রস্তুত করেছিল সেটি কথাই উনি এখানে উল্লেখ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনি আরো ঘটনা পাঠাবেন। আসলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সম্পর্কে জানতে চাই, সেখানকার ঘটনাগুলো নিয়ে আসতে চাই। এই যে আপনি অনেক কষ্ট করে আমাদেরকে ঘটনা লিখিয়ে পাঠিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আপনার জীবনটা কিন্তু সহজ নয়। আপনি সারাদিন কাজ করেন, রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরেন বা ঘরে ফিরেন, ঘুমিয়ে পড়তে চান, কিন্তু অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে এই ঘটনা লিখে পাঠিয়েছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় লিসেনার্স,